বাংলাদেশের মানুষ অদিত্য মল্ল বর্মনকে স্মরণ করছে কিনা না আমি জানি না এটা, কিংবা তার জন্মদিনে তার গোকর্ণ গ্রামে অদিত্য মল্ল বর্মনের জন্মদিনটা আগের মতো সেইভাবে উৎসাহ উদ্দীপনার সহিত পালিত হয়েছে কিনা এটাও আমাদের সন্দেহ আছে। কারণ বর্তমান বাংলাদেশে যে শাসন আমরা দেখছি সেখানে মূর্তি পূজা কিংবা ব্যক্তিকে সম্মান দেওয়া তাদের কাছে হারাম। তো যাই হোক, এটা আলাদা বিষয়। তবে আমি মনে করি যে কোনো বিশিষ্ট ব্যক্তিত্ব যারা কালজয়ী, যারা মৃত্যুঞ্জয়ী, তাদেরই কখনো তাদের মেধা, তাদের ব্যক্তিত্ব, তাদের কৃতিত্ব কোনো কাঁটাতার আটকে রাখতে পারে না, কোনো দেওয়াল তাদের প্রতিভাকে ধরে রাখতে পারে না। তাই তো আমার মনে পড়ছে, মাগো তুমি কেমন আছো পদ্মা মেঘনার পাড়ে, আঁচল কানি আটকে আছে কাঁটাতারের ফাঁকে। অদিত্য মল্ল বর্মন যে নদীকে নিয়ে উপন্যাস লিখেছিলেন তিতাস, তিতাসের সংযোগ স্থল কিন্তু মেঘনা নদী, বা উৎপত্তি কিন্তু মেঘনা থেকে। সেই পদ্মা এবং মেঘনার পাড়ে বড় হওয়া অদিত্য মল্ল বর্মন বা তার মাটি কেমন আছে আমরা জানি না, কিন্তু এই কাঁটাতারের বেড়া শুধুমাত্র একটা বেড়াই। আমাদের মনে হচ্ছে যে সম্পর্কের আঁচলটা এটা শুধু কাঁটাতারের ফাঁকে আটকে আছে, কিন্তু অনুভূতিটা আটকে নেই। আমাদের অনুভূতি, আমাদের হৃদয়ে তার প্রতি সম্মান যথেষ্ট আছে। এই কারণে আজ ত্রিপুরা সহ বিশেষ করে পশ্চিমবঙ্গ কিংবা বাঙালি যেখানেই আছেন, এর বাইরেও সাহিত্যিক সমাজে আমাদের অদিত্য মল্ল বর্মনকে স্মরণে রেখে শ্রদ্ধা জ্ঞাপনের কাজ সর্বত্র হচ্ছে। তাই তো ডক্টর বি.আর. আম্বেদকর জি বলেছিলেন, লাইফ শুড বি গ্রেট রাদার দেন লং লাইফ। লম্বা জীবন বাঁচার চাইতে গুরুত্বপূর্ণ কিংবা মহত্বপূর্ণ জীবন আমাদের বাঁচতে হয়। এই যে আমরা গত 2 ঘন্টা যাবত এই কলেজে আছি, কিংবা আপনারা যারা সকাল 9টায় 10টায় এসেছেন, কিংবা আজকে সকাল সূর্য উদয়ের পর এখন পর্যন্ত আমাদের ভারতবর্ষে না হলেও কম করে হলেও কয়েক হাজার মানুষের মৃত্যু ঘটেছে, কয়েক হাজার মানুষের মৃত্যু ঘটেছে, আবার কয়েক হাজার সন্তানের জন্ম হয়েছে। যাদের জন্ম হয়েছে তাদের নিয়ে কোন রকমের কমেন্ট পাস করা আমাদের ঠিক হবে না, কারণ তারা সদ্যজাত। কিন্তু যারা মারা গেছে তাদেরকে নিয়ে যদি এখনো আমরা সোশ্যাল মিডিয়াতে লেখালেখি শুরু করিনি, কিংবা আমরা যদি এখনো ফেসবুক পোস্ট করে লিখিনি যে ওনার মৃত্যুতে আমি দুঃখ প্রকাশ করছি, ওনার আত্মার শান্তি কামনা করি, তাহলে ধরে নিতে হবে তারা সাধারণ মানুষ ছিল। তাদের মধ্যে অসাধারণ কিছু ছিল না যাতে করে আমরা সবাই মিলে তাকে স্মরণে রাখবো। ঠিক বললাম কি ভুল বললাম? দে অল আর কমন পিপল, তারা সবাই সাধারণ মানুষ ছিল। তাই আমি বলছি, আপনি কত বছর বাঁচলেন সেটা গুরুত্বপূর্ণ নয়, আপনি 100 বছর বাঁচলেন, ডাজন্ট ম্যাটার। কিন্তু বিষয় হচ্ছে আপনি কি করলেন জীবনে, সমাজকে কি দিয়ে গেলেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। 39 বছর বয়সে স্বামী বিবেকানন্দজি মারা গেছে। আজ শুধু কি ভারত, পুরো বিশ্ব স্বামী বিবেকানন্দকে স্মরণ করে, তার নির্দেশিত পথে সবাই চলতে চায়। স্বামী বিবেকানন্দ আজ আমাদের জীবনে এক অন্যতম দিব্য, মানে ভগবান রূপে আমি মনে করি তার আবির্ভাব আমাদের মধ্যে হয়েছে, যার প্রতিটা বাণী, প্রতিটা কথা আজ আমাদের জীবনে এক একটা সময় এটাকে সত্যি বলে প্রমাণিত হচ্ছে। স্বামী বিবেকানন্দজি বলেছিলেন, অল দ্য পাওয়ার ইজ উইদিন ইউ, ইউ ক্যান ডু এনিথিং এন্ড এভরিথিং। পৃথিবীর সমস্ত ক্ষমতা তোমার মধ্যে আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে তুমি কতটা চাও, কি করতে চাও, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। অবিভক্ত ভারতের এই ব্রাহ্মণবাড়িয়ার একটি স্কুলে সমস্ত ছাত্রছাত্রী মিলে তারা সিদ্ধান্ত নিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন করবে। এবং ব্রিটিশরা সেই সময় বিভিন্ন অনৈতিক আইন পরাধীন ভারতের মানুষের উপর চাপিয়ে দিয়েছিল।
সেগুলির বিরোধিতা করে তারা প্রতিনিয়ত আন্দোলনে সামিল হচ্ছে। স্কুলের সমস্ত ছাত্র শিক্ষক মিলে যখন সেই আইনের বিরুদ্ধে গেলেন, ইংরেজ সরকারের শাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু করলেন, একটা ছেলে হঠাৎ করে স্কুলের ক্লাসরুমের একটা কোণে বসে কাঁদতে শুরু করলো। সমস্ত ছাত্রছাত্রীরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। সেই ছেলেটা আন্দোলন থেকে নিজেকে বিরত রেখে সে ক্লাসরুমের একটা কোণে বসে কাঁদছিল। হঠাৎ করে তার কিছু সহপাঠীরা জিজ্ঞেস করতে চাইল তার এই কষ্টের কথা, কেন তিনি কাঁদছেন। সে কোনোভাবে উত্তর দিতে রাজি ছিল না, সে প্রতিনিয়ত কেঁদেই যাচ্ছে। পরবর্তী সময় একজন শিক্ষক গিয়ে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন এবং তার কাছ থেকে জানতে চাইলেন তার দুঃখের কারণ কি। সে তখন বলল যে আমি শুনেছি এই যে স্কুলে আমরা আন্দোলন করছি ছাত্রছাত্রীরা বা শিক্ষক শিক্ষিকা সবাই মিলে, এর বিনিময়ে আমরা যে স্কুল থেকে যে বৃত্তি পাই, যেটাকে আমরা স্কলারশিপ বলে থাকি, যে বৃত্তি পাই এটা হয়তো তারা বন্ধ করে দেবে। এই কারণে আমি এই আন্দোলন থেকে বিরত রাখছি নিজেকে, যাতে করে আমার বৃত্তিটা বন্ধ না হয়। কারণ আমার বৃত্তিটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমার পড়াশোনা এই জায়গাতেই বন্ধ হবে। সেই অভাগা সন্তান শৈশবকালে পিতা মাতাহীন হয়ে নিজের ব্যক্তিত্ব বিকাশের চেষ্টায় যে প্রতিনিয়ত জীবন যুদ্ধে লড়াই করছিল, যে কাজ ছিল স্কুলের ক্লাসরুমের কোণে, সে আর কেউ নয়, সে এই কালজয়ী উপন্যাসিক অদ্বৈত মল্ল বর্মন। তিতাস একটি নদীর নাম, যার উপর আলোচনা হবে। সেই তিতাস একটি নদীর নাম যেখানে সুবল এবং কিশোর, সেই নাটকের মূল উপন্যাসের মূল নায়ক এবং নায়িকা রূপে বাসন্তী, তাদের সেই মালো গ্রামের জীবন চিত্র, জল এবং জীবন কিভাবে চলে, নদী জল জেলে এগুলির জীবন ধারাকে সবকিছুকে একত্রিত করে যে উপন্যাস তিনি আমাদেরকে উপহার দিয়েছিলেন, যেখানে প্রেম রয়েছে, যেখানে বিচ্ছেদ রয়েছে, যেখানে যন্ত্রণা রয়েছে, যেখানে কষ্ট রয়েছে, এই সব কিছু তার লেখনীর মাধ্যমে উঠে এসেছে। এবং আমরা দেখেছি কলকাতার বিশিষ্ট সেই চলচ্চিত্রকার যিনি ছিলেন, তারা সিনেমা পর্যন্ত এটার উপর করেছিলেন, তিতাস একটি নদীর নাম, এবং অনেকটা পপুলার হয়েছিল সেই সিনেমা। কেন? কারণ যে কন্টেন্ট তিনি সেখানে দিয়েছিলেন সেগুলি খুব দ্রুত মানুষের হৃদয়কে স্পর্শ করে। তাই এখানে যারা ছাত্রছাত্রী ভাই বোনেরা আছেন, আমি আপনাদের কাছে আবেদন জানাতে চাই, একটা 37 বছরের যুবক এই পৃথিবী থেকে চলে গেল, এমন কিছু দিয়ে গেল আজ 111 বছর পরেও, যাকে আমরা চিনি না, যাকে আমরা জানি না, যার সাথে আমাদের সম্পর্ক নেই, যে আমাদের রাজ্যের মধ্যে কোথাও জন্মগ্রহণ করেনি, কিন্তু তারপরেও তাকে আমরা এখানে দাঁড়িয়ে সবাই ব্যস্ততম সময় ব্যয় করে এখানে উপস্থিত হয়ে আমরা তার জন্মবার্ষিকী উদযাপন করছি, তাকে নিয়ে আলোচনা করছি। এখন প্রশ্ন হচ্ছে কেন? এই কেন শব্দের উত্তরটা আপনাদেরকে খুঁজতে হবে। আজকের দিনে যারা বলছেন আমার পারিবারিক অবস্থাটা অত্যন্ত দুর্বল, আমার গার্জিয়ান আমাকে ঠিকভাবে পড়াশোনার জন্য পর্যাপ্ত পরিমাণে সাহায্য করতে পারছে না, তার কারণে আমার রেজাল্টটা ভালো হয়নি, আপনাদেরকে বলবো আপনি অদ্বৈত মল্ল বর্মনের জীবনটা পড়ুন। যারা আজ মনে করছেন আমি এই কারণে সফল হতে পারিনি জীবনে, কারণ আমার পিতামাতা জীবনে সফল নয়, তারা আমাদেরকে সফলতার গল্প শোনাতে পারেননি, আমি বলবো আপনি বিদ্যাসাগরের জীবনী পড়ুন। যারা মনে করেন যে আমি পারবো না কিংবা আমার মধ্যে সেই ক্ষমতা নেই, আমি বলবো আপনি স্বামী বিবেকানন্দকে পড়ুন। ক্ষণ জন্মা
সাহিত্যিক, ঔপন্যাসিক অদ্বৈত মল্ল বর্মনজির চরণ তলে সম্মান জানাচ্ছি এখানে উপস্থিত সবাইকে। জন্ম আর মৃত্যু এটা একটা চিরন্তন সত্য ঘটনা মানব জীবন। জন্মিলে মরিতে হবে, কে কোথা অমর রহে। এই পৃথিবীতে আমরা যারা জন্মগ্রহণ করেছি আমরা কেউ অমর থাকবো না। প্রকৃতির নিয়মে একদিন সবাই মারা যাবে। প্রতিদিন লাখ লাখ সন্তানের জন্ম হচ্ছে, আবার লাখ লাখ মানুষের মৃত্যুও হচ্ছে। কিছু মানুষের জন্ম আর জন্মদিন থাকে না, সেটা কালক্রমে আবির্ভাবে রূপান্তরিত হয়। কারোর জন্ম মানুষের অন্তরে জন্ম নেয়, আবার কিছু মানুষ জন্মগ্রহণ করে শৈশব কৈশোর পেরিয়ে যৌবন পেরিয়ে বৃদ্ধ হয়ে একসময় মারা যায় প্রকৃতির নিয়মে। কিছুদিন পরিবার সমাজ মনে রাখে, স্বাভাবিক কারণে পরে ভুলে যায়। আর কিছু মানুষকে মানুষ ভুলতে চায় না, তাদেরকে সারা জীবন অন্তরে বহন করে, অন্তরে জায়গা দিয়ে চিরদিন স্মরণ করতে চায়। কেন স্মরণ করে, কেন তাদেরকে মনে রাখে? যদি মনে করেন যে তারা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, তাদের জন্মের কারণে আমরা তাদেরকে মনে রাখছি, তাহলে কথাটা ভুল হবে। অদ্বৈত মল্ল বর্মন এমন এক পরিবারে জন্মগ্রহণ করেছেন, সেই গোকর্ণ গ্রামে সেই সময়ের যারা বিশিষ্ট সমাজ ছিল কিংবা তথাকথিত সমাজ ব্যবস্থা ছিল, যারা উন্নত সমাজের ধারক বাহক ছিল, তাদের কাছে সেই পাড়াটা গাবর পাড়া হিসেবে পরিচিত ছিল। গাবর শব্দের অর্থ বলতে আমরা কি বুঝি? যাদের মধ্যে শিক্ষা নেই, যাদের জ্ঞান নেই, যারা মূর্খ, যাদের মধ্যে কোন রকমের সেন্স নেই। সেই গাবর পাড়ায় জন্মগ্রহণ করা অদ্বৈত মল্ল বর্মন, তার জন্ম হয়েছে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায়। দেশ ভাগ হয়ে গেছে, তিনি ওই পাড়ে চলে গেছেন, আমরা এই পাড়ে চলে এসেছি, কিন্তু এ পাড়ের মানুষ আজও তাকে স্মরণে রাখছে। কেন? তার জন্মের কারণে নয়, তার কর্ম কিংবা কৃতিত্বের কারণে। এটা বলার চেষ্টা করেছিলাম, একটা প্রবাদ আছে, জন্ম হোক জেতা তেতা, কর্ম হোক ভালো। আপনার জন্ম কোন জায়গাতে হয়েছে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আপনার কর্মটা কি। আপনি কি কর্ম করেছেন, যে কর্মের কারণে আপনাকে সমাজ কিংবা মানুষ মনে রাখবে, স্মরণে রাখবে। অদ্বৈত মল্ল বর্মনকে আমরা এই কারণে স্মরণে রাখছি, যে সন্তানটা পিতা মাতার স্নেহ আদরে লালন পালনে বড় হওয়ার কথা ছিল, যে সন্তানটার সংসারের সুখ দুঃখ কিংবা যন্ত্রণা কি জিনিস সেটা কি অনুভূতি ছাড়াই, যার স্কুলের মাঠে খেলার মাঠে বড় হওয়ার কথা ছিল, যার মায়ের কোলে আনন্দে শুয়ে থাকার কথা ছিল, সেই সন্তানটা পিতা মাতার স্নেহ আদর সবকিছু থেকে বঞ্চিত হয়ে শুধুমাত্র জীবন যুদ্ধে কিভাবে জয়ী হওয়া যায় তার জন্য শৈশব থেকে আন্দোলন কিংবা সংগ্রামে মেতেছিল। শ্রী অদ্বৈত মল্ল বর্মন অত্যন্ত বিপরীতমুখী একটা পরিস্থিতির মধ্যে দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করেছে, এবং আমি মনে করি সমাজে বিপরীতমুখী পরিস্থিতির মধ্যে থেকেও নিজেকে কিভাবে প্রতিষ্ঠা করা যায় তার অন্যতম উদাহরণ সম্ভবত অদ্বৈত মল্ল বর্মন। মহাবিদ্যালয়ের রাজ্যভিত্তিক অদ্বৈত মল্ল বর্মনজির জন্মবার্ষিকী উপর সেমিনার করা হচ্ছে। এই সেমিনারের মূল যেটা বিষয় ছিল অদ্বৈত মল্ল বর্মনের সমাজ ভাবনা, তো এটার উপর আলোচনা হবে। আমরা এতক্ষণ যাবৎ এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেছি। এই উদ্বোধনী অনুষ্ঠানে আমার সাথে উপস্থিত ছিলেন এই বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়িকা শ্রীমতী মীনা রানী সরকার মহোদয়া। উপস্থিত আছেন আমাদের রাজ্যের তথ্য সংস্কৃতি বিভাগের যিনি সহসভাপতি আমাদের সম্মানিত সুব্রত ভট্টাচার্য মহোদয়, এই কলেজের অধ্যাপিকা, আমাদের আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ ছিলেন। অত্যন্ত আনন্দঘন মুহূর্তের মধ্যে দিয়ে আমরা এই অনুষ্ঠানের শুভারম্ভ করেছি। আমার বিশ্বাস এই সেমিনারের মাধ্যমে অদ্বৈত মল্ল বর্মনের জীবন সম্পর্কে ছাত্রছাত্রীরা জানতে পারবে
এবং অদ্বৈত মল্ল বর্মন কীভাবে আমাদের মধ্যে কালজয়ী হয়ে উপন্যাসিক হিসাবে আত্মপ্রকাশ করেছেন তারও ইতিহাস তারা জানতে পারবে। অদ্বৈত মল্ল বর্মনের মানে পুরো জীবন আমাদের কাছে সত্যি একটা অনবদ্য অনুপ্রেরণার স্রোত, এবং আমার মনে হয় সমস্ত ছেলে মেয়েদের অদ্বৈত মল্ল বর্মনের জীবনী সম্পর্কে জানা উচিত, তার সাহিত্য চর্চা জানা উচিত, কিভাবে একটা বিপরীত পরিস্থিতির মধ্যে থেকেও তিনি সমাজের মধ্যে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন